ভোটের সময় দম ফেলার ফুরসত থাকে না যারা প্রার্থী থেকে শুরু করে নেতা নেত্রী। কিভাবে তারা থাকেন, কি করেন, কিভাবে বা খান, এত পরিশ্রম করেন কি করে, সেটাই আমরা জানতে বিভিন্ন জায়গাতে নেতা নেত্রীদের বাড়িতে যাচ্ছি, প্রার্থীদের বাড়িতে যাচ্ছি। আজকে আমরা এসেছি মৌসম বেনজিরের বাড়িতে, মালদা উত্তরের তৃণমূলের প্রার্থী। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। আমরা রয়েছি মৌসম বেনজিরের সঙ্গে। সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করতে গেলে শরীরটাকে ফিট রাখতে হয়, কারণ বেশ কিছুদিন ধরেই কিন্তু এই একইভাবে চলতে হবে। কিভাবে কি তিনি রাখছেন নিজেকে ফিট, কি খাওয়া দাওয়া করছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। কিভাবে নিজেকে ফিট রাখছেন? আমি তো সকালেই বেরোচ্ছি, তাই সকালে ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছি। ম্যাক্সিমাম টাইম ভেজই প্রেফার করি, এক একদিন চিকেন বা মাছ খেয়ে নিই সকালে। তারপর সারাদিন বাড়ি থেকে খাবার ক্যারি করি, হালকা স্ন্যাক্সগুলো যেগুলো হয়, ফ্রুটস কিছু ক্যারি করি। কোনো সময় দুপুরবেলা কোনো কর্মীর বাড়িতে খাওয়া দাওয়া হয়, তো ম্যাক্সিমাম টাইমই খাওয়া দাওয়া ক্যারি করি। কিন্তু খাবারটা তো খুব ইম্পর্টেন্ট, মানে একটু মানে খেয়াল রাখতে হয়, না হলে প্রবলেম হয়। তাই সকালেই মানে বাড়ি থেকে একটা হেভি খেয়ে বেরিয়ে যায়। এই বাড়ি শুধুমাত্র মালদহ নয়, সারা পশ্চিমবঙ্গ এই বাড়ির একটা রাজনৈতিক ইতিহাস আছে। সেই জায়গা থেকে একটা বিপরীত স্রোতে যাওয়াটা, এটা কীরকম লাগে, কীরকম অনুজন এই বরকর্তার বাড়ির সামনে দিয়ে যেতে হয়, তখন কীরকম লাগে? দেখুন, আমার অবশ্যই এটা খুব টাফ ডিসিশন ছিল, কিন্তু আমার মনে হয়েছে এটাই রাইট ডিসিশন। এবং বরকত সাহেবের সঙ্গে দিদির কিন্তু ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, আমার মায়ের সঙ্গেও দিদির ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। এবং যেভাবে দিদি কাজ করছেন পশ্চিমবঙ্গের নিয়ে, আমি ওনার সঙ্গে বরকত সাহেবের মধ্যে মানে অনেক কিছু রিলেট করতে পারি। মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, বরকত সাহেব হতে পেরেছিলেন যে কারণ কি উনি মানুষের জন্য প্রচুর কাজ করেছিলেন, তাই মানুষ ওনাকে আজও ভুলে যেতে পারেনি। দিদিরও ঠিক একই ইমেজ এবং একটা সেকুলার ইমেজ যেটা বরকত সাহেবের ছিল, দিদির মধ্যেও আমি একই জিনিস দেখে মনে হয়। সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম, দিল্লিতে একটা ল ফার্মে ছিলাম, ফক্সমান্ডা ল ফার্মে, কিন্তু আমি বরকত সাহেবকে দেখে, মাকে দেখে রাজনীতিতে এসেছি মানুষের কাজ করার জন্য, সব কিছু ছেড়ে। তা আমার মনে হয়েছে যে যদি বরকত সাহেবের মতো কাজ করতে হয়, তাহলে সঠিক প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের দিদির আশীর্বাদ নিয়ে, দিদির সৈনিক হিসেবে কাজ করার অনেক বেশি সুযোগ আছে, পোটেনশিয়াল আছে। এবং বিশেষ করে যে বিজেপি যে সাম্প্রদায়িক শক্তি নিয়ে বা স্বপ্ন নিয়ে পশ্চিমবঙ্গে আঘাত করার চেষ্টা করছে, সেটাকে একমাত্র যদি কেউ রুখতে পারে তাহলে দিদি পারবে। সেই জন্য আমি এই পরিবর্তনটা করেছি। লড়াইতে যে প্রতিদ্বন্দ্বী, সেও তো পরিবারেরই একজন। এই জায়গায় দাঁড়িয়ে সেই অনুভূতিটা কেমন? অবশ্যই কষ্ট হয়, যে পরিবারের একজন খুব কাছের মানুষ জানিয়েছেন, কিন্তু আমার খুব স্ট্রংলি মনে হয়েছে যে যেটা আমি করেছি মানুষের কথা চিন্তা ভাবনা করে করেছি। এবং আমার মা আমার সঙ্গে আছেন, আমার মামা আমার সঙ্গে আছেন, ওনার আশীর্বাদ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই আমরা সফল হব। যারা একসময় লড়েছিল, মৌসম বেনজিরের হয়ে লড়েছিল, তারা আজকে অন্য শিবিরে, তাদের বক্তব্য মৌসম বদল গয়া। দেখুন, সময়ের সঙ্গে অনেক কিছুই পরিবর্তন হয়, সময়ের সঙ্গে চলতে হয়, সময়ের সঙ্গে না চললে পিছিয়ে পড়তে হয়, এটা আমার বিশ্বাস। এবং আমার মনে হয়েছে সময় এখন দিদির সঙ্গে আছে, মানুষ দিদির সঙ্গে আছে। তাই যদি মালদার উন্নয়ন করতে হয়, মালদাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে দিদির আশীর্বাদ নিয়ে করতে হয়।
ঘরের মেয়ে, গ্রামের মেয়ে হয়েই মৌসুম বেনার্জি নূর প্রচারে নেমেছেন এবং প্রত্যেকটি গ্রামে একদম আপনজনের মতন প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং জানার চেষ্টা করছেন তাদের সমস্যাগুলো। প্রথম একটা বিষয় যে দেখে মনে হচ্ছে একদম বাড়ির মেয়ে, গ্রামের মেয়ে, সেই হিসাবে এসছেন। হ্যাঁ, আমি গ্রামের মানে এখানে অনেকবারই এসছি এবং এর আগেও যেহেতু সাংসদ ছিলাম, মানুষের সঙ্গে জনসংযোগটা আছে এবং তারা আমাকে একদম পরিবারের সদস্য হিসেবেই দেখেন। আমারও খুব ভালো লাগে এবং যেহেতু গাজল আমার হোম ব্লক, এখানে আমি আসার অনেক সুযোগ পেয়েছি, আগে থেকে সুযোগ পেয়েছি। তাই মানুষের প্রচুর ভালোবাসা, তাদের দোয়া আশীর্বাদ পেয়েছি, খুব ভালো লেগেছে যে দিদির নেতৃত্বে, দিদির সৈনিক হিসেবে এখানে আমি আরও অনেক বেশি কাজ করতে পারবো, যেটা এখানকার প্রয়োজন আছে সেইগুলো আগামী দিনে সমাধান করতে পারবো। কি চাইছে গ্রামের লোক, কি বলছে? গ্রামের লোকে তো বিভিন্ন সমস্যা আছে, ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে রাস্তাঘাটের। আমি যখন প্রথম সাংসদ ছিলাম, যখন ইউপিএ সরকার, তৃণমূল কংগ্রেস যখন একসঙ্গে ছিল, তখন আমি ম্যাক্সিমাম কাজ করতে পেরেছিলাম এবং গাজল ব্লকের জন্য, বড় ব্লক, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ব্লক হচ্ছে গাজল ব্লক, 15টা অঞ্চল। এখানে আমি 42টা বড় বড় রাস্তা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা কাজ করতে পেরেছিলাম। আমার সংসদ তহবিল থেকে প্রচুর জলের কাজ, বিদ্যুতের কাজ, এ ধরনের প্রচুর কাজ করতে পেরেছিলাম। মানুষের আমার প্রতি একটা আস্থা আছে, বিশ্বাস আছে, তাই তারা আমাকে অনেক বিশ্বাস করে এবং আমার বিশ্বাস যে যেহেতু এখানে অনেক পরিবর্তন হয়েছে, এখানকার মানুষ প্রচুর, তারা এখন তৃণমূলের সঙ্গে আছেন, তো তারা আমাকে দেখে, আমি যখন জয়েন করেছি দিদির সঙ্গে, দিদির পাশে, তাদের কাছ থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। তো আমি খুব আশাবাদী যে এখানে আমাদের রেজাল্ট খুব ভালো, 100% আশাবাদী। 100% আশাবাদী মৌসুম এবং গ্রামের প্রত্যেকটি জায়গাতে, প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি মানুষের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করছেন, তাদের সমস্যা বোঝার চেষ্টা করছেন, আর গ্রামের লোক তাকে একবার ছুঁয়ে দেখার চেষ্টা করছেন। কখনো গাড়িতে, কখনো বা পায়ে হেঁটে মৌসুম পৌঁছে যাচ্ছেন প্রত্যেকের বাড়িতে এবং প্রত্যেকের কাছেই তার বক্তব্য তিনি কি করতে চান এবং একই সঙ্গে গ্রামবাসীরা তার কাছ থেকে কি চায় দুটো জেনে নিচ্ছেন। কোথাও শঙ্খধ্বনি দিয়ে, কোথাও বা ফুলের মালা দিয়ে, কোথাও আবার ধামসা মাদল সহযোগে মৌসুম বেনার্জি নূরকে বিভিন্ন জায়গাতে স্বাগত জানানো হচ্ছে। আমরা তার সঙ্গে কথা বলবো, তার আগে একবার কথা বলে নিই তার সঙ্গে যে এরকমভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আপনাকে স্বাগত জানানো হচ্ছে, কেউ কত রকমভাবে, মানে এখানে আদিবাসী মানুষ তো রয়েছে? হ্যাঁ, এখানে প্রচুর আদিবাসী মানুষ আছে এবং সারা বছরই তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখার চেষ্টা করি, তাদের বিপদে আপদে তাদের পাশে থাকার চেষ্টা করি এবং তারা যখনই আমাকে ডাকেন, তারা বলেন আমাকে তাদের সঙ্গে যাতে আমি নৃত্য করি, তাদের সঙ্গে মিলে মিশে যাই, তো খুব ভালো লাগে। আজকেও তারা আমাকে স্বাগতম জানাচ্ছেন, আমি প্রার্থী হিসেবে তাদের কাছে এসেছি ভোট ভিক্ষা করার জন্য এবং আপনারা দেখছেন রেসপন্স খুবই ভালো। তাদের জন্য এবারে জিতলে কিছু নতুন কিছু করার কথা ভাবছেন? দেখুন, আমার তৃণমূলের সরকার অলরেডি ওনাদেরকে নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, ওনাদের জন্য যা যা প্রকল্প শুরু করা হয়েছে ওনাদেরকে আরও সজাগ করার জন্য। অবশ্যই আমরা চেষ্টা করব আগামী দিনে ওনাদেরকে আরও বেশি যাতে সহযোগিতা আমরা করতে পারি, কারণ কি তারা অনেক পিছিয়ে আছেন, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। ব্রেকফাস্টের পর টানা 9 ঘন্টা প্রচার এবং বিকেল 4:30টার সময় লাঞ্চ করতে এলেন মৌসুম। বিকেল 4:30 কোনো লাঞ্চ করার টাইম হলো না, কিন্তু ভোট প্রচারের সময় এরকমই হয়, কোনো টাইমের শিডিউল থাকে না এবং এটা মানে আমরা অভ্যস্ত আর কি। তো এখানে কোথায় খেতে এলেন? এখানে আমাদের একজন আদিবাসী ভাইয়ের বাড়িতে, আমাদের কর্মীর বাড়িতে খেতে এসেছি এবং খুব ভালো অ্যারেঞ্জমেন্ট উনি করেছেন, সবাই মিলে খাচ্ছি। উনি আমাদের উপপ্রধান। কি কি পদ রয়েছে আজকে? অনেক কিছুই আছে, ভাত, ডাল, সবজি,
মাংস, মুরগির মাংস করেছেন, মাছ করেছেন। এর মধ্যে আপনার ফেভারিট কোনটা? আমার মুরগির মাংস, মাছ দুটোই ভালো লাগে। নির্বাচনের সময় প্রার্থীরা আসে ভোট চাইতে, কিন্তু নির্বাচনের পর যে প্রতিশ্রুতি থাকে বা সেই এলাকায় যে চাহিদা থাকে তার কতটা কাজ করতে পারেন তাই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ওঠে। সেরকমই বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা মৌসম বেনার্জি নুরের কাছে। মৌসম, একটা বিষয় যে এলাকার মানুষের বেশ কিছু প্রশ্ন রয়েছে, বেশ কিছু অভিযোগ রয়েছে, তাদের মধ্যে একটা যে এলাকায় পানীয় জলের একটা সমস্যা রয়েছে, কি বলবেন? হ্যাঁ, পানীয় জলের বিভিন্ন জায়গায় সমস্যা আছে। আমরা বিশেষ করে আমার সাংসদ তহবিল থেকে আমি অনেক জায়গায় সাবমার্সেবল পাম্প দিয়েছি, আর্সেনিক মুক্ত জলের প্রকল্প দিয়েছি। ছোট ছোট যেইগুলো কাজ করা যায়, 2 লাখ, 5 লাখ, 10 লাখ এবং এমনকি 12 লাখেরও আমি স্কিম দিয়েছি, যেগুলো খুব বেশি ডিমান্ড কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা করে দিতে পারছি না। আমার সাংসদ তহবিল থেকে আমি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি। আর যেগুলো বড় বড় ডিমান্ড সেগুলো আমরা পিএইচির কাছে রিকোয়েস্ট করি, মাস পিটিশন করে জমা দিই এবং বিভিন্ন জায়গায় পিএইচি থেকেও হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু জায়গাতে রাস্তার সমস্যা রয়েছে, কাঁচা রাস্তা রয়েছে, যার ফলে অনেক অসুবিধার মধ্যে মানুষকে পড়তে হচ্ছে। সেই জায়গায় কোনো কাজ হয়নি, আপনি কি বলবেন? দেখুন, যেগুলো খুব বড় রাস্তা সেইগুলো প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে আমরা বড় রাস্তাগুলো ধরার চেষ্টা করি। কিছু কিছু ক্রিটিক্যাল গ্যাপ যেগুলো আছে সেগুলো আমরা উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ থেকে দেবার চেষ্টা করি। সম্মানীয় মন্ত্রী কয়েকবারই এসছেন এর মধ্যে এবং উনি আমার কাছে চেয়ে স্কিম নিয়ে গেছেন যে কি কি সমস্যা আছে আগামী দিনে উনি করার চেষ্টা করবেন। তো ওনার কাছে এত ভালো রেসপন্স পেয়েছি, ওনার কাছে ইতিমধ্যে আমি কয়েকটা লিস্টও দিয়েছি এবং উনি কথাও দিয়েছেন আগামী দিনে সেইগুলো করার চেষ্টা করবেন। এছাড়াও আমাদের বিআরজিএফ, আরও বিভিন্ন RIDF এই স্কিম থেকে, জেলা পরিষদ থেকেও এগুলো করা হয়, পঞ্চায়েত থেকে ছোট ছোট রাস্তাগুলো করা হয়। বন্যা কবলিত অঞ্চলের একটা অংশ আপনার এখানে পড়ে এবং সেখানে বর্ষা হলে বা অতিবৃষ্টি হলে সেখানে বন্যার সমস্যা থেকে যায়। সে জায়গায় এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি বলছে ওখানকার মানুষ। বন্যাতে দেখুন একটু তো সমস্যা হয়, যেহেতু জল ঢুকে যায়। আমরা চেষ্টা করছি একটা মাস্টার প্ল্যান, আমাদের বিভিন্ন যেখানে যেখানে বন্যা হয়, অনেকগুলো নদী আছে, যেমন গঙ্গা আছে, ফুলাহার আছে, এখানে টাঙ্গন আছে, মহানন্দা আছে। একটা মাস্টার প্ল্যান দরকার, কারণ কি এটা একটা সত্যি বিরাট বড় চ্যালেঞ্জ। নদী ভাঙন রোখার জন্য একটা বিরাট বড় প্ল্যান দরকার। আগামী দিনে আমরা অবশ্যই চেষ্টা করব রাজ্য সরকারের মাধ্যমে সেই প্ল্যানটাকে সাকসেস করার। আর একটা বিষয় যে কর্মসংস্থান, এখানকার আপনার জেলার, আপনার এলাকার প্রচুর মানুষ, তাদেরকে বাইরে কাজে চলে যেতে হচ্ছে এবং তাদের বক্তব্য, তাদের অভিযোগ যে এখানে তারা সেরকম কাজ না পাওয়ার জন্য চলে যেতে হচ্ছে। কর্মসংস্থানের ব্যাপারে এখনো পর্যন্ত কিছু হয়নি। দেখুন, একটা তো বিরাট বড় সমস্যা হচ্ছে যে স্কিল লেবারের যে একটা ডিমান্ড, মালদা থেকে প্রচুর স্কিল লেবারার বাইরে যান এবং এই ডিমান্ডটা বিভিন্ন জায়গায়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে। তাদের অবশ্যই এখানে কর্মসংস্থান করার একটা বিরাট বড় বিষয় আছে, একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু আমরা চেষ্টা করছি বিভিন্ন রকমের ফ্যাক্টরির মাধ্যমে, কিছু জুট ফ্যাক্টরি যদি বাড়ানো যায়, ম্যাঙ্গো এখানে একটা বিরাট বড় ব্যাপার আছে, ম্যাঙ্গো একটা এখানে বিরাট বড় ইন্ডাস্ট্রি করার একটা পোটেনশিয়াল আছে। আগামী দিনে সেটা করার একটা চেষ্টা অবশ্যই হবে। স্বাস্থ্য নিয়ে একটা প্রশ্ন আছে যে যেহেতু অনেক দুর্গম অঞ্চল, অনেক গ্রামের মানুষ যারা রয়েছে, সেক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তাদের প্রশ্ন আছে, তারা ঠিকঠাক পাচ্ছেন না, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। এই প্রশ্নটাও কিন্তু রয়েছে আপনার সামনে। হ্যাঁ, এটা একটা দেখুন বিষয় আছে, কিন্তু এটা দীর্ঘদিনের একটা সমস্যা আছে এবং সমস্যা হচ্ছে কি ডাক্তাররা ম্যাক্সিমাম আমরা দেখেছি যে গ্রামের মধ্যে আসতে চান না। অনেকগুলো জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে, অবশ্য আরও করতে হবে, কিন্তু এই যে ডাক্তারদের বা স্টাফের একটা ক্রাইসিস, এটা আমি বুঝতে পেরেছি যে রাজ্য সরকার, আমাদের স্বাস্থ্য দপ্তরও এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছেন এবং এটা যদি হয়ে যায়, যদি আরও বেশি ডাক্তার আমরা বা স্টাফ যদি আমরা পাই, নার্সিং স্টাফ, তাহলে এই সমস্যাটা আগামী দিনের সমাধান হবে। আমরা কথা বলছিলাম মৌসম বেনার্জি নুরের সঙ্গে। তিনি বেশ কিছু সমস্যা, বেশ কিছু অভিযোগ যেটা মানুষ করছে, তিনি কিন্তু স্বীকার করে নিলেন যে সেই সমস্যাগুলো রয়েছে এবং তিনি বলছেন যে আগামী দিনে সেই সমস্যা সমাধানের জন্য তিনি চেষ্টা করবেন।